আমার মতন কে কে আছো বলো তো, যাদের অফবিট প্লেস ঘুরতে বা এক্সপ্লোর করতে ভীষণ ভালো লাগে এই রকম কুয়াশাচ্ছন্ন পাহাড়ে চুপচাপ বসে থাকতে, বা কিছু ভাবতে, কিছু লিখতে বা বই পড়তে। এইসব করবো জন্যই কিন্তু বেরিয়ে পড়লাম ঝান্ডির উদ্দেশ্যে। সে গরুবাথান পার হয়ে যেতে হয় ঝান্ডিতে। তোমরা কে কে আছো যাদের এইসব অফবিট প্লেসগুলো ভীষণ ভালো লাগে, তারা কিন্তু সহজেই চলে আসতে পারো ঝান্ডিতে। হোমস্টের নাম নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে বুঝে গেছো। শেয়ার করব কি করে এই হোমস্টে অবধি আসবে, ওয়েদারই বা কেমন থাকে, আর কতজনের জন্য, হোমস্টেতে কত বাজেট লাগতে পারে, ড্রাইভারের জন্য কি এক্সট্রা চার্জ লাগে, আর খাবার কোয়ালিটি বা কেমন, আর হসপিটালিটি সেই বা কেমন করে এরা। সমস্ত কিছু কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমরা জানতে পারবে। সেই জন্য পুরো ভিডিওটা ওয়াচ করো আর আমাকে সাবস্ক্রাইব আর লাইক দিতে কিন্তু একদম ভুলো না। তো চলো আসি একদম আসল কথাতে। তোমরা যদি এই ডুয়ার সাইডের হও, সেক্ষেত্রে তোমরা নিজেরা গাড়ি রিজার্ভ করেও কিন্তু আসতে পারো এই হোমস্টেতে। আদারওয়াইজ তোমরা যদি কলকাতা বা এইসব অঞ্চল থেকে আসতে চাও, সেক্ষেত্রে ট্রেন বা বাসে করে তোমাদের শুরুতে শিলিগুড়ি অবধি আসতে হবে। ট্রেনে করে আসলে এনজিপি স্টেশনে নামবে, আর যদি বাসে করে আসো তাহলে কিন্তু তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নামতে হবে। এরপর যেতে হবে তোমাদেরকে মালবাজার অবধি। যদি তোমরা ট্রেনে করে আসো, সেক্ষেত্রে এনজিপি স্টেশন থেকে মিত্তাল বাস স্ট্যান্ড অবধি অটো বা টোটো করে চলে আসতে পারো। আর যদি তোমরা বাসে করে কলকাতা থেকে আসো, সেক্ষেত্রে কিন্তু তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে আসতে হবে সেই মিত্তাল বাস স্ট্যান্ড অবধি। মিত্তাল বাস স্ট্যান্ডে কিন্তু তোমরা জয়গা, হাসিমারা, মালবাজার যাওয়ার গাড়িগুলো পেয়ে যাবে। তো তারপর তোমাদেরকে মালবাজারের একটা গাড়ি ধরে মালবাজারের বাস স্ট্যান্ড অবধি আসতে হবে। আর সেখান থেকেই কিন্তু তোমরা শেয়ার কারও পেতে পারো, আর পেতে পারো যে কোনো বাস, বা নিজেরা গাড়ি ভাড়া করে আসাটাই সবচেয়ে শ্রেয়। সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রায় 1300 থেকে 2500 টাকার মতন গাড়ি ভাড়ার চার্জ লাগতে পারে। এরপর আসি এই হোমস্টের বিবরণে। হোমস্টেটা কিন্তু বেশ সুন্দর। তোমরা এখানে টোটাল 3টে ফ্যামিলি থাকতে পারো। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা কিন্তু একটা রুমই ছিল, আর তাতে ছিল ডাবল বেড। খুব ভালো ছিল টয়লেটের ফ্যাসিলিটি, আর সেখানে ওদের হসপিটালিটিও কিন্তু বেশ ভালো ছিল। ডাবল বেড ছিল, বেডগুলো বেশ বড় সাইজের ছিল, প্রায় 2 থেকে 3 জন করে থাকার মতন। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেখানকার ফ্লোর, আর এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি আর কি বলবো, ভীষণ ভালো ছিল। যে দাদা আমাদেরকে ওয়েলকাম করেছিলেন সে ভীষণ ভালো, আর সে হিন্দি কথা বলতে পারে, বাংলা খুব একটা পারে না, বাট সে নেপালি কথা খুব ভালো করে বলতে পারে। এক কথায় বলতে পারি হোমস্টেটা ভীষণ সুন্দর একাকিত্বের জন্য, বা তুমি যদি চাও যে এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে বা একটু নির্জন জায়গা পছন্দ করো, সেক্ষেত্রে কিন্তু এই হোমস্টে একদম পারফেক্ট। যখন আসছিলাম রাস্তাতে আমরা পেয়ে গেছিলাম একদম কুয়াশাচ্ছন্ন আকাশ বা পরিবেশ। আমি কুয়াশা দেখে একদম পাগল হয়ে গেছিলাম, কারণ আমি ফালাকাটা থেকে বিলং করি। যখন আমি ফালাকাটা থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু প্রায় বেশ রোদ্দুর বা বেশ গরম ছিল। রাস্তা দিয়ে আস্তে আস্তেও কিন্তু গরম লাগছিল, কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আসার পর আমরা যখন এই ঝান্ডিতে এন্ট্রি নিই, তখন কিন্তু দেখতে পাই চারদিকে কুয়াশা, আর আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তবে এতটাও ঠান্ডা নয় যে সোয়েটার নিতে হবে, বাট আমার মনে হয় এখানে এলে একটা হালকা কিছু শল বা হুডি কিছু একটা ক্যারি করা ভালো। এখানে কিন্তু যখন তখন বৃষ্টি হয়। আমিও একটা ব্লগ দেখে এই হোমস্টেতে এসেছিলাম, তো তারাও বলেছিল এখানে যখন তখন বৃষ্টি হয়। কিন্তু আমার বাড়ির যা ওয়েদার ছিল, মানে এত গরম, আমি ভাবতে পারিনি ওই সময় এখানে বৃষ্টি হবে। তো আমরা এখানে এসেছিলাম এপ্রিল মাসে, কিন্তু এখানে কিন্তু অঝোরে বৃষ্টি হচ্ছিল। বাট বৃষ্টিটা কিন্তু টানা বৃষ্টি হয় না, ধরুন ওই 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা বৃষ্টি হলো, তারপরে কিন্তু আবার ঝলমলে রোদ উঠে যাচ্ছে। আবার বৃষ্টি নামলো, কিছুক্ষণ বৃষ্টি হলো, আবার কিন্তু রোদ উঠে যাচ্ছে। যারা আমার মতন এইরকম পাহাড় প্রেমী, তারা কিন্তু পাহাড়ের আবহাওয়া সম্পর্কে বেশ অবগত। তারা নিশ্চয়ই জানো যে এখানে কিন্তু পাহাড়ে এলে কিন্তু যখন তখন বৃষ্টির সম্ভাবনা থাকে, সাথে থাকে হালকা হালকা হাওয়া। এখানে বসে কিন্তু আমি প্রায় 1-2 দিন কিন্তু আরামসে কাটিয়ে দিতে পারবো, কিছু ভেবে, গান শুনে বা চিন্তা করে, ছবি এঁকে। এত সুন্দর পরিবেশ কিন্তু মানে পাওয়া যায় না। যদি আমরা দার্জিলিং বা কালিম্পংয়ের সাইডে অফবিট ছাড়া কোনো প্লেসে যদি ট্যুরিস্ট প্লেসে ঘুরতে যাই, সেক্ষেত্রে কিন্তু এই নির্জনতা বা এই আবহাওয়া কিন্তু একদম
আশা করা চলবে না। এখানে অনেকগুলো বসার জায়গা ছিল আর খুব ক্রিয়েটিভিটি দেখিয়ে এরা বসার জায়গাগুলো তৈরি করেছিল। এখানে রুম দুটো কিন্তু ড্রাইভার দাদার জন্য দেওয়া হয়েছিল, তাতে 400 টাকা লেগেছিল। আর এটা লাঞ্চ থালি ছিল। লাঞ্চে ছিল এগ কারি, একটা শাক, আলু ভাজা আর ডাল, ভীষণ টেস্টি ছিল। এরপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একটু এক্সপ্লোর করতে। এখানকার আবহাওয়া দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর জায়গা, ফালাকাটা থেকে মাত্র 2-2.5 ঘন্টা দূরে এসে এত সুন্দর ভাইবস পাচ্ছিলাম। এটা ছিল সান্ধ্যকালীন স্ন্যাক্স, 2 কাপ দুধ চা আর ভেজ পকোড়া সস দিয়ে। ভীষণ ভালো ছিল খেতে, যেটার টেস্ট কিন্তু আমার এখনও মনে আছে। বাট এখানের একটা জিনিস আমরা মিস করে গেছিলাম, সেটা ব্যাম্বু চিকেন। যদি এখানে আপনারা গ্রুপ নিয়ে আসেন তাহলে কিন্তু এই দাদাকে আগে থেকে ইনফর্ম করলে উনি কিন্তু ব্যাম্বু চিকেনের একটা ব্যবস্থা করে দিতে পারেন। বাট আমাদের জন্য উনি এখানে একটা বারবিকিউয়ের ব্যবস্থা করেছিলেন। আর বারবিকিউয়ের জন্য পে করতে হবে এক্সট্রা, সেটা কিন্তু 1 কেজির জন্য 1200 টাকা আর হাফ কেজির জন্য 600 টাকা। তো উনি কিন্তু খুব ভালো মতন এটাকে বাটার ব্রাশ করে বারবিকিউটা বানিয়েছিলেন। আর সাথে আমাদের সাথে গল্পও করছিলেন যে উনি কিন্তু খাবারের বেশ শৌখিন, সবাই যেভাবে বানায় বা রান্না করে উনি একটু ডিফারেন্ট ওয়েতে সেম জিনিস রান্না করাটা পছন্দ করেন। তো আমরা যেহেতু আমিও ভীষণ রান্না করতে বা সার্ভ করতে পছন্দ করি, তো আমাদের সাথে কিন্তু বেশ মিলে যাচ্ছিল ওনার কথা। আর আমরা ওখানে ডিসকাস করছিলাম ওখানকার পড়াশুনো বা কেমন, বা কেউ হঠাৎ অসুস্থ হলে এই পাহাড়ে কোন হসপিটালে নিয়ে যেতে হয় বা ডক্টরের কি সুবিধা, তো ওনার সাথে কিন্তু আমরা অনেকটাই গল্প করছিলাম। যেহেতু আমি ব্লগ বানাচ্ছিলাম, উনি নিজে এসে কিন্তু আমার ছবিও তুলেছিল আর আমাদের সাথে কিন্তু খুব ফ্রেন্ডলি উনি ছিলেন। যথাসম্ভব ওনার মাই থাকেন যিনি রান্নাটা করেন। আর আমরা কিন্তু এগুলো খাওয়ার পর ভাবছিলাম যে আর আমরা রাত্রে ডিনার করব না, বাট এত সুন্দর রান্না করেছিলেন যে আমরা কিন্তু একটু একটু করে ডিনার করেছিলাম। ডিনারে কিন্তু ওই লাঞ্চ থালির মতনই সেম জিনিস ছিল, শুধুমাত্র এগ কারির জায়গায় চিকেন কারি ছিল আর শাকটা মিসিং ছিল। আর একটা ওনাদেরই হোমমেড একটা আচার দিয়েছিল, যেটা খেতে ভীষণ সুন্দর। এরপর আমরা ডিনার করে ঘুমিয়ে গেছিলাম আর সেই ব্লগটা রেকর্ড করা হয়নি, কারণ ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছিল বাইরে। ঘুম থেকে উঠে জাস্ট এই একটা ভিউ দেখে আমি একদম অবাক হয়ে গেছিলাম। আর অবাক হওয়ার কি কথা নয়, এত সুন্দর ওয়েদার, জাস্ট বলার বাইরে। তোমরা ওখানে না ভিজিট করলে বুঝতে পারবে না। ক্যামেরায় কতটা ক্লিয়ার আছে আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কুয়াশাগুলো কীরকম রাস্তার উপর দিয়ে পারাপার করছে। এরকম একটা ওয়েদারই কিন্তু আমি চেয়েছিলাম। এখানে শুধুমাত্র নেটওয়ার্কের একটু প্রবলেম হয়, জিওর নেটওয়ার্ক, সেটা কিন্তু কখনো কখনো আসছে আর কখনো কখনো যাচ্ছিল। বাট এয়ারটেলেরটা কিন্তু কখনো কখনো সুইচ অফ করলে পাওয়া যেতে পারে। আমি এখানে গিয়ে অনেক ভিডিও বানিয়েছি আর অনেক ফটো তুলেছি। তোমরা যদি ফটো ক্লিক করতে, রিলস বানাতে ভালোবেসে থাকো, এই প্লেসটা কিন্তু একদম পারফেক্ট তোমাদের জন্য। আর জনপ্রতি লেগেছিল 1500 টাকা করে, ড্রাইভারের জন্য এক্সট্রা 400 এক্সট্রা চার্জ ছিল। এখানকার তোলা কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। জাস্ট এক্সিলেন্ট ছিল আমার এই ট্রিপটা। তোমরা চাইলে অবশ্যই এসো, আমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু পিন কমেন্ট করে রাখবো সমস্ত কিছু। এছাড়াও যদি তোমাদের আর কোনো ইনফরমেশনের দরকার হয় তো সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক বাটনে প্রেস করে দিও, আর আমার ইনস্টাগ্রাম পেজটা পারলে একটা ফলো করে দিও। তাহলে কিন্তু তোমরা আরও অনেক ধরনের আপডেটস জানতে পারবে। নেক্সট আমি ডুকা ভ্যালির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ছবি তোলো, রিলস বানাও, নিজের জন্য ভালো থাকো। টাটা।